হ্যালো, তুমি কি রেডি আছো? হ্যাঁ, আমরা রেডি। তাহলে আর ওয়েট করে কাজ নেই, প্ল্যান অনুযায়ী সবটা হওয়া চাই। একটু আগেই আনিশা আমার বাড়ি থেকে চলে গেছে। ওপাশ থেকে উৎফুল্ল কণ্ঠ ভেসে এলো। সত্যি? কিন্তু আয়াসকে আধমরা রাখার কি মানে? মারলেন না, আবার বাঁচিয়ে রাখছেন না, আবার অ্যাকাউন্ট কৌশলে ব্লক করে দিয়েছেন কেন? যাতে আনিশা হেনস্থ হয়। সিম্পল। আয়াসকে তো বাঁচতেই হবে, কিন্তু আনিশা যাওয়ার পরে এত সব সম্পত্তির একমাত্র মালিক আয়াস, সেই কারণে ওকে বাঁচিয়ে রাখতে হবে। তোমরা নিজেদের কাজ করো। বলেই ফোন কেটে দেন মিসেস মালিহা। পৈশাচিক হাসি দিয়ে আবারও চেয়ারে ঠেস দিয়ে চোখ বুজে নেন। আনিশা নামক মেয়েটার জন্য উনি খুব অপমানিত হয়েছেন, যা ভোলার মতো নয়। জেল পর্যন্ত ঢুকতে হয়েছে ওনাকে। এখন এসবের দাম আনিশা ও আয়াস দুজনকেই দিতে হবে। সে কারণেই তো সাহাদ সাহেবকেও কৌশলে বাহিরে পাঠিয়েছেন। রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে রাস্তার চায়ের টঙের ছাউনিতে দাঁড়িয়ে আছি আমি আর ওই লোকটা। বৃষ্টি হচ্ছে, আমি যেতে চেয়েও পাচ্ছি না। উপায় খুঁজছি টাকা জোগাড় করার। মনে পড়লো ফোনের কথা। অনেক খুঁজে আয়েশের বাবার নম্বর সেভ করেছিলাম। দ্রুত হাতের ফোনটা নিয়ে নম্বর খুঁজতে লেগে গেলাম, কিন্তু আচমকা কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে একটা গাড়ি দাঁড় করাতেই হক চুকিয়ে উঠে ফোনটা পড়ে গেল। আমি রাগ নিয়ে কিছু বলতে যাওয়ার আগেই গাড়ির দরজা খুলে গেল। একটা পুরো ছেলেদের দলকে দেখা যাচ্ছে। দেখে সুবিধারও মনে হচ্ছে না। ভয় পিছিয়ে এসে ঢোক গেলে পিছনে ওই সাহায্য করা ব্যক্তির দিকে তাকালাম। এবার লোকটার দৃষ্টিও যেন পাল্টে গেছে। অজানা আশঙ্কায় ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালাম। পিছিয়ে যাওয়ার আগেই আমার মুখে রুমাল সামনে ধরা হলো। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, রুমালটা ওই সাহায্য করার লোকটাই চেপে ধরেছে। ধস্তাধস্তির পর্যায়ে চোখ বুজে আসতে লাগলো আমার। গায়ের শক্তি কমে এলো। নিস্তেজ হয়ে পড়লাম। চোখটা যখন খুলি তখন চারিদিকটা সব ঝাপসা। মাথায় ঝাঁকুনি দিয়ে হাত দিয়ে চোখে হাত দেওয়াটার চেষ্টা করতেই হাত উঠাতে পারলাম না। মাথা নিচু করে তাকাতেই দেখলাম আমার হাত পা রশি দিয়ে বাঁধা। আটকে উঠলাম। এক পাহাড় সমান ভয় ছেয়ে গেল। হাড় হিম হয়ে গেল জ্ঞান হারাবার আগের কথা ভাবতেই। এতটা বিশ্বাসঘাতক হয় লোকেরা? যাকে বিশ্বাস করে সাহায্য নিতে লাগলাম সে কিনা এমন ধোঁকাবাজ বের হলো। কেউ আছেন? কেন আমায় এখানে ধরে আনা হয়েছে? চিৎকার করে বললাম, কিন্তু আমার প্রতিধ্বনি ছাড়া কিছুই কানে এলো না। আমার উপর টিমটিমে লাইট জ্বলছে। বারংবার চিৎকার দেওয়া সত্ত্বেও বিশেষ লাভ হলো না। আয়েশের কথা মাথায় আসতেই অন্তরাত্মা কেঁপে উঠল। উনি কেমন আছেন? অপারেশন শুরু হয়নি? না হওয়ারই কথা। তাহলে ওনার অবস্থা কেমন? এসব ভাবতে ভাবতে যখন অস্থির হয়ে পড়লাম তখন দরজা খোলার শব্দে কিঞ্চিত আলো ভিতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে এলো কোনো পুরুষ। গলা শুকিয়ে গেল ভয়ে। তবুও চিৎকার করে বললাম, কে আপনি? কি উদ্দেশ্য আপনার? এটা আমি, তোমার ভালোবাসা। ভ্রুকুটি কুচকে এলো। আলোতে ঝলমলিয়ে উঠল একটা পরিচিত মুখ, যা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। জোর করে মুখ দিয়ে বলার চেষ্টা করলাম, নীলাদ্র তুমি? ইয়েস, আমি। খুশি হওনি? বিদঘুটে হেসে বলে নীলাদ্র। হতভম্ব হয়ে কোনো প্রশ্ন করব বুঝছি না। কাঁদো কাঁদো হয়ে বললাম, আয়েশের অবস্থা ভালো নয় নীলাদ্র। কেন এমন বাজে কাজ করছো আমার সাথে? কেন এভাবে কিডন্যাপারের মতো তুলে আনলে? কি চাইছো তুমি? 1 বছর আগে তো তুমি বলেছিলে যে তুমি চলে যাবে আমার জীবন থেকে। তাহলে কেন এমন আচরণ করছো? তেমন কিছুই না, তোমায় বিক্রি করতে চাই আমি সুন্দরী। আমি খুব ভালো করে জানি আয়াস রায়হান এখনো তোমাকে সেভাবে ছুঁয়ে দেখেনি। মানে তুমি এখনো ভার্জিন। আর সেই হিসেবে ভার্জিন আর তোমার মতো সুন্দর গঠনের মেয়ের দাম বাজারে চড়া মানের হবে। আর তোমার যেহেতু বিদেশি লোকদের দলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেহেতু ওরা তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করবে। নীলাদ্রের প্রতিটা কথাতে ঘিন ঘিন করে উঠল আমার শরীর। দাঁতে দাঁত পিষে রাগ আর দুঃখ নিয়ে কথাগুলো শুনলাম। তারপর কান্নামাখা গলা নিয়ে চিল্লিয়ে বললাম, এসব বিশ্রী কথা বলতে বাধছে না তোমার? এতটা খারাপ তুমি কবে থেকে ছিলে? শেষমেশ কিনা আমাকে বিক্রি করতে চাইছো? আমায় কি পেয়েছো তুমি? বাজারের পণ্য? মেয়েরা আমাদের কাছে পণ্যই, এমন পণ্য যা দিয়ে নিজের সকল তৃষ্ণা মেটে। তোমার মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর খারাপের কি দেখলে? তুমি যতটা জঘন্য ভাবছো তার থেকে 10 গুণ বেশি জঘন্য। এই মেয়ে মেয়ে খেলা তো গত 2 বছর ধরে করে আসছি। আজকের খেলাটা স্পেশাল। তবে হ্যাঁ, আমারও তো মেয়ের প্রতি লোভ নেই বাবা।
আমার তো টাকা পেলেই হলো। শেষ কথাটা ঠাট্টা করেই বলল নীলাদ্র। ওর প্রতিটা কথা আমাকে বিস্মিত করেই চলেছে। আমি বুঝতেই পারছি না এটা সত্যি নীলাদ্র নাকি অন্য কেউ। এটা কি সেই নীলাদ্র যে আমাকে ভালোবেসে আমায় একবার দেখার জন্য অস্থির হয়ে উঠত, যে কিনা আমি অন্ধ হলেও তা নিয়ে বিন্দুমাত্র কথা শোনাতো না? বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গিয়ে আমি থেমে থেমে বললাম, তুমি না আমাকে ভালোবাসতে নীলাদ্র? নীলাদ্র এমন ভাবে হেসে দিল যেন আমি কোনো ঠাট্টার কথা বলছি। আমি ফ্যাল করে তার দিকে চেয়ে রইলাম। আমার মন শুধু চাইছে আয়েশের কাছে যেতে, আর চোখ জোড়া বিস্ময়ে থমকে গেছে। এত ধাক্কা একসঙ্গে নিতে পারছি না আমি। নীলাদ্র হাসতে হাসতে বলল, তুমি কি ভেবেছিলে আনিশা আমি তোমায় ভালোবেসেছি? আমার মনে হয় না ভালোবাসা বলতে আদৌ কিছু হয় বলে। টাকা পয়সা মানে এই আসল ভালোবাসা। আর তোমার সঙ্গে এই ভালোবাসা খেলাও চালিয়ে গেছি শুধুই টাকার জন্যই। নয়তো তোমার মতো একটা গরিব আর অন্ধ মেয়েকে একটা পাগল ছাড়া ভালোবাসতে পারে কি আর বলো তো? অবশ্য একটা পাগল আছে, কিন্তু আমি সেই পাগলের কাতারে পড়ি না। আমি টাকা চাই, টাকা, আমার নিজের লাক্সারি চাই। তোমাকেও সেই কারণে এখানে এনেছি, তোমাকে বিক্রি করতে এনেছি। ইউর টাইম ইজ ওভার। আমার মাঝে কোনো হেলদোল নেই, রোবটের মতো বসে রয়েছি। শুধু ভাবছি কতটা নিচু মস্তিষ্কের মানুষের সঙ্গে একসময় ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, যদিও সেটা কিশোরী মনের আবেগ ছিল। কিন্তু ভাবতেও নিজের প্রতি একটা চাপা রাগ আসছে আমার। চোখের পলকও পড়ছে না চমকে। এত বড় চমক কোনোদিনই খাইনি আমি। নীলাদ্র আবার বেশ মনোযোগ দিয়ে বলতে শুরু করে, তুমি বলতেই পারো যে তাহলে আগে কেন তোমায় পাচার করিনি। এর কারণ হচ্ছে তোমার বয়স আর তোমার বুদ্ধি। তুমি ওই বয়সে পালিয়ে যেতে না, সেই সঙ্গে তোমার বয়সটাও ম্যাটার করে। 17-18 বছরের মেয়েরা এই লাইনের জন্য পারফেক্ট হয়, সেখানে তোমার বয়স ভীষণ কম ছিল। যখন তোমায় নিয়ে প্ল্যান করি, কোথা থেকে উটকো আয়েশ রায়হান এসে তোমার প্রতি পাগল হয়ে এক প্রকার জোর করে বিয়ে করে। বাট তোমায় এবার পাচারের প্ল্যান কিন্তু আমি করিনি, আমার বস করেছে। বসের সঙ্গে পুরনো শত্রুতা আছে তোমার পাগল স্বামী আয়েশের। আর যখনই বস জানতে পারে তার দুর্বলতা তোমার জন্য একজন কম বয়সী মেয়ে, তখনই উনি এক ঢিলে 2 পাখি মারার প্ল্যানটা করেই ফেলেন। আমি আর একটা কথাও বলছি না, ওর দিকে চেয়েই আছি। এই অপরিচিত মুখের পেছনে এত অপরিচিত মুখ লুকিয়ে থাকবে সেটা সম্পূর্ণ অজানা ছিল। এক প্রকার পাথর হয়ে গেলাম আমি। কি করে পাবো মুক্তি? আর আয়েশের কি হবে? উনি বাঁচবেন তো? দরজা খোলার শব্দ এলেও আমি চোখ তুলে তাকালাম না। মাথাটা ঝিমঝিম করছে আমার, চোখের পানি শুকিয়ে গেছে ইতিমধ্যে। নিচের দিকে তাকিয়ে থাকায় একজোড়া পা আমার নজরে পড়ল। তৎক্ষণাৎ নীলাদ্র লোকটিকে বস বলে সম্বোধন করতে শুরু করলো। বস, আমি আপনার কাজ করে দিয়েছি। আয়াস ওদিকে প্রায় মরে গিয়েছে ধরে নেন। আমাকে একদিন আধমরা করে আনিশাকে নিয়ে চলে গেছিল, আজকে সব ফিরিয়ে দিয়েছি। আয়েশের মারা যাবার কথা শুনতেই নড়ে চড়ে উঠে ভয়ে ভয়ে তাকালাম আমি। চোখটা ভরে উঠল পানিতে। রশির বাঁধন থেকে নিজেকে ছাড়াতে ছটফট করতে করতে বললাম, বিশ্বাসঘাতকের ক্ষমা হয় না নীলাদ্র, আমাকে ছেড়ে দাও, নয়তো। চোখ রাঙিয়ে বললাম কথাগুলো, তখনই আমার গাল খুব জোরে নিজের হাত দিয়ে টিপে ধরল সেই অপরিচিত ব্যক্তিটি। ব্যথায় কাতরে উঠলাম আমি। সরু চোখে পর্যবেক্ষণ করলাম লোকটাকে। মধ্যবয়স্ক একজন পুরুষ, চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। ওহ, তাহলে এটাই আয়েশের দুর্বলতা? আমি তো জেল থেকে ছাড়া পাবার পর ভেবেছিলাম ওর কোনো দুর্বলতা নেই, কারণ ও তো পরোয়া করেই না। কিন্তু ওর বাড়িতে যে এত সুন্দর জিনিস লুকিয়ে রেখেছি জানতেই পারিনি। এনিওয়ে, এই মেয়ে আমরা ছেড়ে দিলে কি করবি তুই? কিছুই করতে পারবি না। রাগে ও ঘৃণায় গা রিরি করছে আমার, তাই একদলা থুতু এনে নিক্ষেপ করি সরাসরি এই নিচু মানসিকতার লোকটাকে। সঙ্গে সঙ্গে গাল থেকে হাত সরিয়ে নিয়ে দূরে সরে যায় লোকটা। রাগে ফোঁস করতে থাকি আমি। লোকটা চোখ মুখ জড়িয়ে ফেলে, পকেট থেকে রুমাল বের করে থুতু মুছে নিয়ে আচমকা সজোরে আমার বাম গালে থাপ্পড় মারে। এত জোরে থাপ্পড় লাগাতে ছিটকে পড়তে গিয়েও পড়লাম না বাধা থাকার কারণে। ঠোঁটের কোণা দিয়ে টুপ করে রক্ত গড়িয়ে পড়তে ফুপিয়ে কেঁদে দিলাম এবার। অস্পষ্ট গলায় বললাম, কে আপনি? কেন এমন করছেন আমাদের সাথে? ছেড়ে দিন, আয়েশ বাঁচবেন না অপারেশন না হলে। দোহাই লাগে, ছেড়ে দিন এবার। আমি রক্তিম বাহাদুর, যাকে 1 বছর আগে জেলে ঢুকিয়ে দিয়েছিল আয়াস। প্রথমে আমার সঙ্গে হাত মিলিয়ে পরে দলটাই পাল্টে ফেললো। অনেক কাঠখড় পুড়িয়ে আগে জেল থেকে বেরিয়েছি। আমার ব্যবসা সব ধুলোয় মিশিয়ে দিয়ে আয়াস রায়হান তো পার পেতে পারে না। 1 বছর তোকে ছাড় দিয়েছি। সেদিন 1 বছর আগে নীলাদ্র তোকে তুলে নিয়ে আসতে গেছিল,
কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমি না বের হওয়া পর্যন্ত এসব যেন না করে, তাহলে ধরা পড়ে যেতে পারে। ও সেদিন আমার SMS পেয়েই চলে আসে। তাই বলে এভাবে প্রাণে মারবেন না আয়েশকে। আমায় যেতে দিন দয়া করে। আমার কথা যেন কানেই গেল না রক্তিম বাহাদুরের। বেশ কিছুক্ষণ পায়চারি করে করে বললেন, ছেড়ে দিলেই তো। আর বাংলা সিনেমার মতো তুই গেলেই আয়াস সুস্থ হয়ে উঠে তোকে জড়িয়ে ধরবে না নিশ্চয়ই? টাকা লাগবে, টাকা। টাকা কোথা থেকে পাবি? যাই হোক পেয়ে যাব, ছেড়ে তো দিন। আচ্ছা শোন, তোর সঙ্গে একটা ডিল করা যাক, দারুণ একটা ডিল। সন্দিহান হয়ে লোকটার দিকে তাকালাম এবার। ডিল দেখে তো মনে হয় না মুখ থেকে ভালো কিছু বের হবে বলে, তবুও ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। লোকটা বলল, তুই আমাদের কথা মতো বিক্রি হয়ে যা। আজকে আমরা বাংলোতে বিদেশি দল আসবে মেয়ে কিনতে, তাদের মন খুশি করে দে নাচ গান করে। দ্যাটস ইট। ওরা তোকে টাকায় ভরিয়ে দেবে, আর টাকা পেলে না হয় ওখানে জমা দিয়ে দিস, কিন্তু মনে রাখবি একবার বিক্রি হয়ে গেলে পেছন ফিরে তাকাতে পারবি না। এসব শুনে চক্ষু চড়ক গাছ আমার, ঘাম বেয়ে পড়ে গেল। চিৎকার করে ঘৃণার সঙ্গে বললাম, খবরদার, আমার সঙ্গে এমন কিছু করবার চেষ্টা করেছেন তো? আর এসব জঘন্য ডিল মুখেও আনলে আপনার জিহ্বা ছিঁড়ে ফেলবে আয়াস। ওনার পাগলামির ছিটে ফোটাও এখনো দেখেননি। আমার কথায় নীলাদ্র ও রক্তিম বাহাদুর দুজনেই তাকাতাকি করে অট্ট হাসিতে ফেটে পড়ল। নীলাদ্র বিদ্রুপ করে বলেই দিল, আয়াসকে কি ভাবো তুমি? ফিল্মের হিরো? জোরে জোরে ডাকবে আর সে আধমরা হওয়া থেকে বেঁচে উঠে এসে ফাইট করে তোমায় নিয়ে চলে যাবে? এই জগতে একবার যে আসে সে কখনো নিজের সুন্দর জগৎটা দেখতে পায় না আনিশা। তুমিও পারবে না, তুমি চাও আর না চাও তোমায় নিজেকে বিক্রি করতে হবে। করব না। আই উইল কিল ইউ ব্লাডি বিচ। মেরে ফেলবো তোকে। আমার কথার কর্ণপাত করলো না কেউই। আমিও রাজি না এসব নোংরা কাজ করবে। নিজের সম্মান খোয়াতে চাই না। এর চেয়ে মৃত্যু হয়তো শ্রেয় একটা নারীর কাছে। রক্তিম বাহাদুর দুটো মেয়েকে ডেকে পাঠালেন। এই মেয়েকে রেডি করিয়ে দাও, সন্ধ্যার আয়োজনে এই মেয়ে থাকবে প্রধান আকর্ষণ। রেডি মানে? আমি রেডি হব না। আমাকে মেরে ফেললেও আমি কারোর সামনে যাব না। আমাকে স্পর্শ করার চেষ্টা করেছেন তো খুন করে ফেলবো। কথাটা বলতে না বলতেই আরো একটা থাপ্পড় পড়লো আমার অন্য গালে। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। মেয়েদের হাতে তৈরি হয়ে নিলে ভালো। হয়তো নীলাদ্র আসবে তোকে তৈরি করাতে, ব্যাপারটা তোর ভালো লাগবে না হয়তো। 10 মিনিটে তৈরি হয়ে নে, আর নীলাদ্র ঘড়ির কাঁটা গুনতে থাকো। 10 মিনিট হতেই ঘরে প্রবেশ করবে। তৈরি হলে ভালো, নয়তো তুমি তৈরি করিয়ে দিবে। এর মাঝে ও সুযোগও নিতে পারো, নো প্রবলেম। হে শিশিয়ে কথাগুলো বলে বেরিয়ে গেল রক্তিম বাহাদুর। নীলাদ্রও নিচের হাতে থাকা ঘড়ি ইশারা করে বেরিয়ে গেল। এখন যদি তৈরি না হই আমার সঙ্গে ঠিক কি কি হতে পারে সেটা ভেবেই মাথা নিচু হয়ে গেল। চারিপাশটা ঘোলাটে হয়ে আসছে। চিৎকার করে আয়েশকে ডাকতে ইচ্ছে করছে, কিন্তু ডাকলেই কি মানুষটা আসবে? সেই অবস্থায় কি উনি আছেন? সোনালি রঙের একটা লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছি আমি। বাইরে কড়া পাহারা, ভেতরে দুজন মেয়ে নিঃশব্দে আমাকে রেডি করিয়ে যাচ্ছে। হাত ভর্তি চুড়ি, কানে ভারী দুল, মাথায় টায়রা, এমনকি নাকে নথ পরিয়ে দিচ্ছে ওরা। চোখে গাঢ় কাজল লাগিয়ে দিল। তাদের মধ্যে একজন আমার চোখে পানি টলমল করছে, যার কারণে কাজল লেপটে গেল। তা দেখে ওদের মধ্যে একজন বলল, কেঁদে লাভ নেই, নিজের ভাগ্য মেনে নাও। আমরাও একসময় এইভাবে কেঁদেছিলাম, এখন বুকে পাথর রেখে বেঁচে আছি। আমাকে আপনারা বাঁচান প্লিজ। মিনতির সুরে বললেও ওরা আমার কথা এড়িয়ে গেল। এসব নাকি ওদের সাধ্যের বাইরে। বারবার অনুরোধ করা সত্ত্বেও আমায় রেডি করিয়ে দিল ওরা। অতঃপর বাইরে চলে গেল। নিজেকে এক পলক দেখলাম আয়নায়। নিজেকে বিশ্রী লাগছে। আমি সাজতে চাইনি অন্যের জন্য। আচ্ছা, আয়াস যদি এখানে থাকতেন তাহলে কি বলতেন? ভাবতে ভাবতে যেন কানে এলো একটা শীতল কণ্ঠ। তুমি অন্য কারোর জন্য কেন সেজেছো নিশা পাখি? তুমি শুধু আমার সামনে সাজবে, কারণ তোমার এই সৌন্দর্য দেখার অধিকার শুধুই আমার। এটা কতবার মনে করতে হবে তোমাকে? চমকে আশেপাশে তাকালাম, কেউ তো নেই। হয়তোবা আমি শুনতে ভুল করেছি। নিজের ইমাজিনেশনের এতটাই গভীরে পৌঁছে গেছি যে আয়েশের কণ্ঠ কানে বাজছে আমার। একসময় কান চেপে ধরে নিচে বসে পড়লাম। আর সহ্য হচ্ছে না। বড় একটা ঘরে বিদেশি লোকজনের সমাহার। বিদেশি সবাইকে আপ্যায়ন করা হচ্ছে। নিচে করা হয়েছে তাদের বসার আসর। তাদের সামনে নাচছে নির্লজ্জভাবে বেশ কয়েকটা মেয়ে। আমি আড়াল থেকে দেখছি।
রক্তিম বাহাদুর সকলের সঙ্গে হেসে কথা বলছে আর নাচ গান করা মেয়েদের দাম দিয়ে কথাবার্তা বলছেন। একসময় জোর করে আমায় নাচ গান করা মেয়েদের মাঝখানে ছেড়ে দিতেই সকলে লোভনীয় দৃষ্টিতে তাকালো। শকুনের মতো দৃষ্টি সকলের তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে শুরু করলো। এত সব কুৎসিত ও বিকৃত দৃষ্টি যখন আমায় পর্যবেক্ষণ করতে থাকলো, তখন আমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালাম। এর থেকে জঘন্য অনুভূতি আর হয়তো নেই। মেয়েরা আমার হাত ধরে ঠেলে ঠেলে ও ধাক্কা দিয়ে নাচতে বলল। অনেকে হাত ধরে জোর করে নাচাতে থাকলো। আমি সকলের ভিড়ে বড্ড একা হয়ে পড়েছি। এরই ফাঁকে একটা বড় মেইন গেটও নজর পড়লো আমার। সেদিকেই তাকালাম। এখান দিয়েই হয়তো বের হবার রাস্তা, কিন্তু বাইরেও নিশ্চয়ই লোকজন রয়েছে। আশেপাশে তাকালাম আমি। ফলমূল নিয়ে আসছে বেশ কয়েকজন মেয়ে। কাছের বাড়িতে থাকা ফলমূলের মধ্যে একটা করে ছুরি রাখা। সেদিকে এগোতে যাব তখনই আমার কোমর চেপে ধরে কেউ। আমার প্রাণ পাখি চাই চাই অবস্থা। পেছন ফিরে দেখি একটা বিদেশি লোক দাঁত কেলিয়ে হাসছে। আমি কৌশলে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে ফলমূলের বাটি থেকে ছুরি নিয়ে নিলাম। সকলে আমার দিকে বাঘের মতো এগিয়ে লাগলেও আমি সকলের দিকে ছুরি তাক করে নিজের ডান হাতের রগের উপর ছুরি ধরে কাঁপতে কাঁপতে বললাম, দূরে থাকো সবাই আমার থেকে, নয়তো সকলকে মেরে ফেলবো, নয়তো শেষ করে দেবো নিজেকে। এই মেয়ে, এই পাগলামি করবে না, ছুরি ফেলো। কিন্তু এখান থেকে পালিয়ে যেতে পারবে না, ছুরি ফেলো বলছি। নীলাদ্র একটু এগিয়ে আসার চেষ্টা করলো আমার কাছে। আমি তার দিকে ছুরি ধরে পিছিয়ে গিয়ে মেইন দরজার কাছে এসে বললাম, আমি মরবো পালিয়ে যেতে না পারলে, তবুও বিক্রি হব না, বুঝেছিস? সরে যা, নয়তো দুখণ্ড করে দেব। নীলাদ্র এগিয়ে আসার সাহস পেল না। দরজা দিয়ে ছুটতে গেলেই আমায় ধরে ফেলে আবারও কোনো পুরুষালী হাত পেছন থেকে। কাটা মুরগির মতো ছটফট করেও লাভ হয় না আমার। ছুরিটা উল্টো দিকে ধরে চোখ মুখ খিচে লোকটার পায়ে আঘাত করে বসি। যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে ছেড়ে দেয় লোকটা। আমি লেহেঙ্গা তুলে দৌড়তে দৌড়তে পেছন ফিরে তাকাই। হাতে এখনো রয়েছে ছুরি। একটা লোককে আঘাত করেছি সেটা ভাবতেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এত সাহস কোথায় পেলাম জানি না। আমার পিছনে আসছে নীলাদ্র সহ বেশ কিছু লোক। কিছু দূর যেতেই বুঝলাম এটা তো সেই ঘন জঙ্গল। একবার আয়েশের সৎ মা আমায় এখানে ছেড়ে দিয়েছিলেন। রাতের অন্ধকারে সব অস্পষ্ট, তবুও আমি ছুটছি। একটা সময় ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠলাম। দাঁড়িয়ে পড়লাম। জোরে জোরে শ্বাস ফেলতে লাগলাম। কান্না গলায় দলা পাকাচ্ছে। এখন বুঝতে বাকি নেই এই দুনিয়া কত স্বার্থপর। পায়ের ধূপধাপ আওয়াজ পেয়ে আবারও পা চালাতে লাগলাম। মনে হচ্ছে সামনেই রাস্তা রয়েছে, সেদিকেই যেতে থাকলাম আমি। বেশ কিছুক্ষণ পর রাস্তার দেখা পেলাম। পিচ ঢালা রাস্তা, কিন্তু রাস্তায় নামতে না নামতে কয়েকটা লোক কিছু বুঝে ওঠার আগে ঘিরে ধরল। সঙ্গে সঙ্গে ভয়ে আমার কাছে থাকা ছুরি হাতে চাপতেই হাতের বেশ খানিকটা কেটে গেল আমার। রক্ত গড়িয়ে পড়ল পিচ ঢালা রাস্তায়। রাতের শুনশান রাস্তা এটা, তেমন গাড়ি নেই সে কারণে। অনেক পালিয়েছিস, চল এখন যাবি বলেই একজন এগিয়ে আসতে লাগলো। আমি তার দিকে ছুরি তাক করে বললাম, এগিয়ে আসার চেষ্টা করেছিস তো? তো কি, মারবি নে মার। বলেই আরো এগিয়ে এলো লোকটি। আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সাহস যেন আর পাচ্ছি না। না পেরে নিচের ডান হাতের রগের উপর ছুরি ধরে বললাম, নিজেকেই মারবো, তবুও এই অন্ধকার পল্লীতে ফেরত যাচ্ছি না। সকলে হেসে উঠল। নীলাদ্রকে দেখতে পেলাম। গায়ে কাটা দিয়ে উঠল আমার। কি করব ভেবে পেলাম না। বাঁচার কি কোনো উপায় নেই? তবে ওরা যখন সকলে মিলে এগিয়ে আসতে লাগলো, আমি চিৎকার দিয়ে বললাম, আই উইল কিল মাইসেলফ। থেমে আবার বললাম, কাছে আসবে না কেউ, ছুরি দিয়ে নিজেকে মারবো। তবে কারোর যেন আমার কথা বিশ্বাস হলো না। ওরা যত এগিয়ে আসতে লাগলো ততই অস্থির হয়ে পড়লাম আমি। কাঁপতে কাঁপতে নিজের অজান্তেই আচমকা ছুরি চালিয়ে দিলাম নিজের হাতের রগে। সঙ্গে সঙ্গে নিজেই চিৎকার দিয়ে উঠলাম। ঘোলা চোখে ভেসে উঠল রক্তের ফিনকি। হাত দিয়ে রক্ত গলগল করে পড়ে যাচ্ছে। সকলে দূরে সরে গেল। যতটুকু শক্তি ছিল তাও রক্ত দেখে কমে এলো। মাথা ঘুরে গেল এত এত রক্ত দেখে, তাও নিজের রক্ত। তাহলে কি আমার বাচ্চা হবে না? হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। চোখ বুঝে আস্তে পড়েও গেলাম নিচে, মুখ থুবড়ে। নেবু নেবু চোখে রক্তের ভয়াবহ দৃশ্য। তবে কি আর বাঁচা হবে না? ফুল স্পিডে একটা কালো রঙের চকচকে গাড়ি যাচ্ছে জঙ্গলের ফাঁকা রাস্তা দিয়ে। তার পিছু পিছু আসছে আরেকটি গাড়ি।
সামনের গাড়িটাকে ক্রমাগত পিছনে ফেলার চেষ্টা করে যাচ্ছে পিছনের গাড়িটা। সামনের গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটি মৃদু হেসে দেখছে পিছনের গাড়ির কর্মকাণ্ড। তার কানে থাকা ব্লুটুথ দিয়ে কথা শুনছে আর মুচকি মুচকি হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দিল সে। জানালা খোলা থাকায় উঠতে লাগলো সেই সুপুরুষটির জেল দিয়ে আটকে থাকা চুল। ঠোঁটে ঠোঁট টিপে ব্লুটুথে কথা শুনে বলল, আমার বেস্ট ফ্রেন্ড যদি একবার এটা শোনে যে দেশে ফিরে ওর সঙ্গে রেসিং না করে তোমার সঙ্গে কার রেসিং করছি আর ওকে জানাইও নি দেশে আসার কথা, তাহলে সে মেরেই আহত করে ফেলবে আমাকে। ব্লুটুথের অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, দেশে ফিরতে না ফিরতেই তো হসপিটালে জয়েন করেছো, রেস্ট করতেই যত প্রবলেম। আসলে না, এত তাড়াতাড়ি হসপিটালে জয়েন করার ইন্টেনশন আমার ছিল না। মা বাবা জেদ ধরেছে যে আমায় এবার বিয়ে করতে হবে, তাই তাড়াতাড়ি যেন নিজের প্র্যাকটিস শুরু করি। তাই তো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখাও হলো না। কি ভাগ্য আমার। বলেই নিচের হাসি প্রসারিত করে স্পিড একটু কমিয়ে দিল রুদ্র। পেছনের গাড়িটা তার পাশাপাশি এলো। তৎক্ষণাৎ নিচের হাসিটা বজায় রেখে ডান হাতে থাকা মোটা কালো বেল্টের ঘড়ি জানালা দিয়ে দেখলো পাশের গাড়িতে থাকা ড্রাইভিং সিটের মেয়েটিকে। তারপর আবারও গাড়ির স্পিড বাড়িয়ে সামনের লাইট জ্বালিয়ে চলে গেল। মেয়েটি শত চেষ্টা করেও রুদ্রকে অতিক্রম করতে পারল না। রুদ্র কিছুক্ষণ ড্রাইভ করতে করতে আচমকা হেডলাইট দিয়ে সামনে বেশ কয়েকটা ছেলের দল দেখে হাসিটা মিইয়ে গেল। কপালে পড়ল বেশ কয়েকটা ভাঁজ। বিড়বিড়িয়ে বলল, কি হচ্ছে ওখানে? রুদ্র জোরে জোরে গাড়ির হর্ন দেওয়াতে ছেলেগুলো কেমন জানি তাড়াহুড়ো করে পালিয়ে গেল জঙ্গলের ভিতর। সেটা রুদ্রের সুবিধার লাগলো না। ভুরু কুচকে তাকালো সামনে। আবছা কিছু দেখা যাচ্ছে। হলুদ আলোতে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে পড়ে থাকা একটা মানুষের দেহ। চোখ বড় বড় করে গাড়ির ব্রেক চাপে রুদ্র। বেশ কিছু দূর গাড়ি গিয়েই থেমে যায়। রুদ্রের মনে প্রশ্ন জাগে, আধার রাতে কি ওই মেয়েটা সর্বনাশ করতে এসেছিল ছেলেগুলো? ভাবতেই লোম শিউরে ওঠে তার। সিট বেল্ট খুলে গাড়ি থেকে দ্রুত নামতে নামতে ঘৃণা নিয়ে বলল, দেশটাকে কখনোই পাল্টাবে না। গাড়ি থেকে নেমে এক প্রকার ছুটে পড়ে থাকা মেয়েটির কাছে আসে রুদ্র। আশেপাশে রক্তের যেন নদী তৈরি হয়ে গেছে। মেয়েটা কাত হয়ে পড়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার সাজ। সোনালী বর্ণের পোশাকে ঝকঝক করছে মেয়েটির রূপ। কালো চুলের ওপর কাপড় দেওয়া। বেশ কিছু চুল এসে পড়ছে তার মুখে। রুদ্রের চোখ যায় মেয়েটার ডান হাতের দিকে, যেখান থেকে গড়গড়িয়ে রক্ত পড়ে যাচ্ছে। সে এসব দেখে ভয়ার্থ স্বরে বলে, ওহ নো, মনে তো হচ্ছে শিরা কেটে ফেলেছে। হাঁটু গেড়ে বসে পড়ে রুদ্র। ঠোঁটচোরা ইতিমধ্যেই শুকিয়ে কাঠ হয়ে গেছে মেয়েটির। ভয়ানক অবস্থা দেখে কাঁপা কাঁপা হাতে মেয়েটিকে সোজা করতেই চুলগুলো সরে গেল তার মুখশ্রী থেকে। ছিটে ফোটা রক্ত লেগে থাকা মুখ, ফ্যাকাশে মুখ খানাতেই ভয়ঙ্কর মায়া। চাঁদের আলোর ঝলকানিতে ফ্যাকাশে মুখেও অদ্ভুত সৌন্দর্য প্রত্যাখ্যান করতে পারে না রুদ্র। তবুও নিজেকে সামলে অল্প বয়সী মেয়েটার হাতের দিকে তাকায়। রক্ত ঝরছে এখনো। দ্রুত নিচের পকেট থেকে সাদা বর্ণের রুমাল বের করে চেপে ধরে হাতে। সাদা রুমাল মুহূর্তেই লাল বর্ণ ধারণ করে। রুদ্র ভেবে পাচ্ছে না সে কি করবে। দ্রুত মেয়েটার বাম হাতে ধরতেই আবারও আঁতকে ওঠে। এখনো তার হাতে চেপে ধরে রাখা ছুরি। ছুরিতে রক্ত লেগে আছে। কোনো মতে ছুরিটা ফেলে দেয় রুদ্র। তার বাম হাতের তালুও ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। তবুও যে রক্তাক্ত হাতটা ধরে মেয়েটির পালস চেক করলো। তখনই তার মনে প্রশান্তির ঢেউ বয়ে গেল। ঢোক গিলে বলল, ও বেঁচে আছে, পালস চলছে, কিন্তু খুব ধীরে। এভাবে ব্লিডিং হলেও বাঁচবে না। ও মাই গড, হি ইজ দ্য গার্ল। পেছন ফিরে তাকায় রুদ্র। তার গভীর চোখে অচেনা মেয়েটির জন্য আকুলতা। শিয়া ভয়ার্ত চোখে মেয়েটিকে দেখছে। শিয়া ও রুদ্র একই হসপিটালের প্র্যাকটিসিং ডক্টর। রুদ্র নতুন এলেও কয়েকদিনেই বেশ ভাব হয়েছে তাদের। শিয়া মনে মনে রুদ্রকে পছন্দ করলেও প্রকাশ করতে পারে না। রুদ্র সেটা বুঝতে পারলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। তবুও মেয়েটা নাছোড়বান্দা। আই ডোন্ট নো, কিন্তু ও বেঁচে আছে আর শিরা একটুখানি কেটেছে মনে হচ্ছে। এভাবে ব্লিডিং হতে থাকলে বাঁচানো যাবে না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে তাকে। শিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই মেয়েটিকে দুহাত দিয়ে দ্রুত কোলে তুলে নেয় রুদ্র। ছুটে যায় নিচের গাড়ির দিকে। শিয়া কিছুটা অবাক হয়েই রুদ্রের কাণ্ড দেখে সেও এগিয়ে যায়।
আয়েশের আহত হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। তার অপারেশনের প্রস্তুতি দেরি হওয়ায় সকলে সন্দেহ করল। আবার হঠাৎ করেই অপারেশন শুরু হলো তার। অপারেশনের সব টাকা জমা দিয়ে ও ফর্মালিটি পূরণ করে রিসেপশন থেকে ফিরে আসে অর্ক। তার মুখে চিন্তার ছাপ, কপালে কয়েকটা দৃঢ় ভাঁজ পড়েছে। অপারেশন থিয়েটারের দিকে আসতেই খেয়াল করে অর্ক তার বাবাকে। সিটে চোখ বন্ধ করে বসে আছেন আজিম সাহেব, অর্থাৎ অর্কের বাবা। অর্ককে আসতে দেখে আজিম সাহেব চিন্তিত হয়ে প্রশ্ন করেন, আয়েশের অপারেশন তো শুরু হলো অর্ক, কিন্তু আমার আনিশা মা কোথায়? ওকে কেন পাচ্ছি না? ওর আবার কিছু হয়ে গেল না তো? আয়েশের অবস্থাও ঠিক নয়, শুনলাম টাকার জন্য ওর অপারেশন আটকে ছিল। আমি তো ব্যাংক থেকে লোন নিয়ে জমা দিতে হলো, আমার কাছেও তো বেশি টাকা পয়সা নেই। কিন্তু আমার আনিশাকে না দেখে আমার চোখ শান্তি পাচ্ছে না। মাহমুদ আর হেমাকে তো আসতে বলে দিলাম, কিন্তু ওরা যদি মেয়েটাকে না দেখতে পারে কি হতে পারে ভাবছিস? অর্ক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অপারেশন থিয়েটারের দিকে তাকালো, মাথা নাড়িয়ে বলল, আনিশার কথা বলতে পারছি না বাবা, হঠাৎ করে এসব হলো। আর আনিশা কোনো কিছু জানলো না। সেটাই তো আমারও খুব চিন্তা হচ্ছে, ওকে খোঁজার তো চেষ্টা কর। কাতর হয়ে বললেন আজিম সাহেব। অর্ক প্রত্যুত্তরে কিছুই বলল না। কি বলবে সে? আনিশা কোথায়? আধা ঘন্টা যাবার পরেই করিডোর দিয়ে মিসেস মালিহাকে আসতে দেখতে পাই অর্ক। আস্তে আস্তে যখন ওনার চেহারা স্পষ্ট হয় তখন রাগে অর্কের মুখ জড়িয়ে আসে। মালিহা অপারেশন থিয়েটারে আসতেই অর্ক উঠে দাঁড়ায়। আপনারা কি আয়াসের অপারেশনের টাকা দিয়েছেন? চোখে মুখে বিরক্তির ছাপ এনে কথাটি জিজ্ঞেস করেন মিসেস মালিহা। অর্ক কিছু বলতে উদ্যত হতেই আজিম সাহেব তাকে ইশারায় থামিয়ে দেন, কেননা ছেলেটা রাগের বশে কি বলতে কি বলে ফেলবে তার ঠিক নেই। গতবার এই মহিলাটি আনিশার সঙ্গে যা হয়েছিল তারপর থেকে এই মহিলার প্রতি বেজায় রেগে রয়েছে অর্ক। আজিম সাহেব উঠে দাঁড়ান, এগিয়ে আসেন মিসেস মালিহার দিকে, শান্ত কণ্ঠে মাথা তুলিয়ে বলেন, জি, আমরাই টাকা দিয়েছি। সঠিক সময় অপারেশন শুরু না হলে জামাইকে বাঁচানো যেত না। আমার ছেলের জন্য আমি তো আছি। সাহাদ বর্তমান এখানে নেই, কাজের বাহিরে। আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু এসেছি। আমার মনে হয় আপনাদের আর দরকার নেই। টাকা যখন দিয়েছেন নিজেদের টাকা ফিরিয়ে নিন। ধরুন, এখানে অনেক টাকা আছে, যা দিয়েছেন তার চেয়ে বেশি হবে। চোখ মুখ জড়িয়ে হাতে থাকা কালো সুটকেস আজিম সাহেবের দিকে এগিয়ে দেন মিসেস মালিহা। চোখ মুখ জড়িয়ে থাকার কারণ মধ্যবিত্ত শ্রেণীর লোকের প্রতি ঘৃণা। উনি সহ্য করতে পারেন না মধ্যবিত্ত লোকেদের। নিজের বাবাকে অপমান হতে দেখে এবার আর নিজের রাগ দমাতে পারে না অর্ক। শক্ত গলায় বলে, আসতে দেরি হয়েছে নাকি ইচ্ছা করে দেরিতে এসেছেন সেটা কি বলতে পারে? আমাদের বাড়ি এত দূর হওয়া সত্ত্বেও আমরা এত তাড়াতাড়ি উপস্থিত হলাম, আর আপনার ছেলে এত বড় দুর্ঘটনা হওয়ার পরেও আসতে এত দেরি করে ফেললেন। ব্যাপারটা হাস্যকর না? রাগে কটমট করে তাকান মিসেস মালিহা। নিজের রাগকে চুপচাপ হয়ে শান্ত করতে থাকলেন। অর্ক আবারও বলল, আর টাকা আমাদের দেখাতে আসবেন না। যেই টাকা নিজের ছেলের বিপদের কোনো কাজে লাগে না সেই টাকার কোনো মূল্য নেই। আপনি আসতে পারেন। আমার ছেলের আমি দেখতে এসেছি, আর তুমি তাড়িয়ে দেওয়ার কে? সাহসটা একটু বেশি দেখিয়ে ফেলছো না? অর্ক আবারও কিছু বলতে নিলে আজিম সাহেব থমকে বলেন। তবুও অর্কের থামার নাম নেই। সাহসের কিছুই দেখলেন না এখনো। আনিশাকে কি গায়েব আপনিই করিয়েছেন? কি যা তা কথা বলছো তুমি? মুখ সামলাও। এসব আজেবাজে এলিগেশন দিচ্ছ কেন? এর আগে আপনি যা করেছেন আমার বোনের সাথে সেটা তো সবাই জানে, তাই এবারও সন্দেহের কাঁটাটা আপনার উপরে যাচ্ছে। নির্লিপ্তভাবে কথাটা বলে দিল অর্ক। মিসেস মালিহা কেমন যেন মিইয়ে গেলেন, তরতর করে খামতে শুরু করলেন। সকলে স্তব্ধ হয়ে পড়ল। তখনই ঘটল একটা মেয়ের আগমন। কাঁধে ব্যাগ নিয়ে এক প্রকার ছুটে এসেই দাঁড়ালো সে। দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তার আচমকা আগমনে সকলেই হক চকিয়ে উঠল। অর্ক চোখ বড় বড় করে চেয়ে রইল মেয়েটির দিকে। ভালো করে লক্ষ্য করতেই অর্কের চোখ জোড়া সেখানেই থেমে রইল, আটকে রইল মেয়েটিতে। পুরো 1 বছর পর সেই মুগ্ধময়ী মুখ। বুকের হার্টবিট জোরে সোরে চলতে লাগলো তার। এত ঝামেলার মধ্যে মনে শীতলতা খেলে গেল। মৃধা মাথা উঠিয়ে তাকায়, হাঁপাতে হাঁপাতেই বলে, তুমি কে? ভ্রু কুচকে বিরক্তি নিয়ে বলল মিসেস মালিহা। মৃধা তাড়াহুড়ো করে উত্তর দিল, আমি মৃধা, স্যারের নিউ অ্যাসিস্ট্যান্ট।
শুনলাম স্যারকে কেউ মারার চেষ্টা করেছে, তাই মনে হলো আমার এখানে আসা উচিত। স্যার কেমন আছেন এখন? অপারেশন চলছে। মৃধা অপারেশন থিয়েটারের দিকে তাকায়। তার মনটা অস্থির অস্থির করছে এই লোকটার জন্য, যাকে এক পলক সামনাসামনি দেখতে কত ছটফট করেছে সে, যার সঙ্গে কাজ করবে বলে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে লয়ার হওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেই মানুষটার কত বড় বিপদ আজ। অনেক কষ্ট করে মণিমাকে মানিয়ে এত রাতে ছুটে এসেছে হসপিটালে। আশেপাশে চোখ বোলাতেই দেখতে পাই অর্ককে। তাকে চেনা চেনা লাগায় মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে মৃধা। অস্ফুট স্বরে বলে, আপনাকে মনে হচ্ছে আগেও কোথাও দেখেছি। আমাদের কি আগে দেখা হয়েছিল? মৃধার প্রশ্নে ধ্যান ভেঙে যায় অর্কের। মেয়েটার মধ্যে এমন কিছু রয়েছে যা তাকে ঘোরের মাঝে নিয়ে গিয়েছিল। থতমত খেয়ে উত্তর দেয়, আমি অর্ক। 1 বছর আগে দেখা হয়েছিল আমাদের, মনে আছে আপনার? আমার বোনকে বাঁচিয়েছিলেন। মাথায় চাপ দিতেই সবটা মনে পড়ে মৃধার। চোখ বড় বড় করে বলে, আপনি কিন্তু এখানে? আপনি আয়াস স্যারের সম্পর্কে কেউ হন? যাকগে বাদ দিন, এসব পরেও শোনা যাবে। আয়াস স্যার কেমন আছেন সেটা জানা গুরুত্বপূর্ণ আগে। বলেই পায়চারি করতে থাকে মৃধা। সকলে রয়েছে চিন্তিত ভঙ্গিতে। অর্কও বেরিয়ে যায় বোনকে খুঁজতে। রাতটা বেশ গভীর। কেবিনের জানালা দিয়ে শিরশিরিয়ে ঠান্ডা হাওয়া আসছে। কিছুক্ষণ পরেই ভোর হবে। প্রায় 3:30 বাজে। বেডের পাশের টুলে বসে জানালার দিকে চেয়ে এক ধ্যানে বসে আছে রুদ্র। বেগুনি রঙের শার্টের ওপর সাদা রঙের অ্যাপ্রন পরা। টেনশনে তার কপাল, নাক, গলায় বিন্দু বিন্দু ঘাম ছুটছে। শিরশিরে বাতাসে সেটা শুকিয়েও যাচ্ছে। জানালা থেকে চোখ সরিয়ে রুদ্রের দৃষ্টি যায় বেডে চোখ বুজে থাকা এক ফ্যাকাশে মুখশ্রীর উপর। পরনে লেহেঙ্গা বদলে হসপিটালের সাদা শার্ট পরিয়ে দিয়েছে। শুভ্র রঙের চেয়ে গেছে মেয়েটার মুখে। মেয়েটার এক হাতে স্যালাইনের সিরিঞ্জ, অন্য হাতে রক্তের ব্যাগের সিরিঞ্জ লাগানো। দুই দিক দিয়েই রক্ত ও স্যালাইন প্রবেশ করছে। তার শরীর থেকে এতটাই রক্ত বেরিয়ে গেছে যে আরো 2 ব্যাগ রক্ত দিতে হবে। রুদ্র মেয়েটার মলিন মুখের ওপর কিছুটা ঝুঁকে পড়ে। চোখের নিচে হাত দিয়ে চোখ মেলে ধরার চেষ্টা করে। চোখের মূল অংশের নিচে অনেকটা সাদা হয়ে গিয়েছিল, এখন কিছুটা লাল বর্ণের হয়েছে। এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। কিন্তু সে সোজা হয়ে বসে না। তার ভালো লাগছে, অদ্ভুত ভালো লাগছে। এভাবে লুকিয়ে কোনো মেয়েকে দেখলে কি কোনো অপরাধ হবার আশঙ্কা আছে? হয়তো নেই। সে কারণেই রুদ্র সুযোগের সদ্ব্যবহার করছে। এই ভেবে তার হালকাও একটু মোটা কোমল ঠোঁটে হাসি ফোটে। মেয়ে যায় সেই হাসিটা আবারও মেয়েটিকে দেখতে। কে এই মেয়েটা? কোথায় তার ঠিকানা? কি করে সেই রাস্তায় সেই অবস্থায় পড়েছিল? এই অবস্থা ছেলেগুলো করেনি সেটাতে নিশ্চিত রুদ্র, কারণ ছুরিটা মেয়েটার হাতেই ছিল। নিজের সে এত বড় ক্ষতি করে ফেলেছে যে তার অবস্থা আন্দাজ করা যাচ্ছে না এই মুহূর্তে। সকালের মধ্যে মেয়েটার জ্ঞান না এলে খুব সমস্যা হয়ে যাবে মেয়েটাকে বাঁচানো। আর রুদ্রও তার মন সেটা ভাবতেই একটা করে ধাক্কা খাচ্ছে। তাই তার মুখটা বেজার। তাহলে তুমি এখানে বসে আছো? হঠাৎ এমন কথায় কিছুটা চমকে ঘাড় ঘুরিয়ে তাকায় রুদ্র। শিয়া কফি হাতে দাঁড়িয়ে আছে, তার পরনেও অ্যাপ্রন। বেডে পড়ে থাকা মেয়েটার চিকিৎসা সেই বেশ কিছু হেল্প করেছে। রুদ্র নিজেকে ধাতস্থ করে বলল, আসলে রাউন্ডে গেছিলাম, তাই ভাবলাম এখানে একটু নজর দিয়ে যাই। রাউন্ডে যাওয়া আর গত 2 ঘন্টা যাবত একটা পেশেন্টের কাছে বসে থাকা এক নয় রুদ্র, এটা আমি খুব ভালো করেই জানি। রুদ্র শিয়ার কথায় কিছুটা থতমত খায়, গলা খাকারি দিয়ে বলে, আসলে ওর জন্য খুব চিন্তা হচ্ছে। ওকে সেটাও আমরা জানি না, আবার ওর ফ্যামিলি কি অবস্থায় আছে ওকে না পেয়ে সেটাই ভাবছিলাম, তাই একটু টেনশন হচ্ছিল। ওহ, অনেক তো রাত হলো, বাড়ি ফিরলে না যে? আজ যাব না, ওভারনাইট ডিউটি আছে আমার। সত্যি? আমি তোমার রুটিন চার্ট দেখেছি, আজ তোমার ওভারনাইট ডিউটি নেই। মিথ্যে বলছো কেন? রুদ্র কি বলবে সেটা ভেবে ভাবুক হয়ে, অবশ্য মিথ্যে না বলে উপায় কি? সে কি করে বেহায়ার মতো বলতো যে তার যেতে ইচ্ছে করছে না মেয়েটাকে একা রেখে, ওর মেয়েটার পাশে বসে থাকতে মন চাইছে। ও এতটাও লজ্জাহীন নয়, ওর বেস্ট ফ্রেন্ড আয়েশের মতো নয় সে। আয়াস যেমন লাগামহীন কথাবার্তা বলতে থাকে, তেমনি রুদ্র চাপা স্বভাবের। গলা টিপে মেরে ফেললেও তার মাঝে থেকে কোনো গোপন ও মনের কথা বের করা অসম্ভব। সে শুধু একজনের কাছেই নিজের কথাগুলো শেয়ার করেছে, সে হচ্ছে আয়াস। যদিও আজ রাতে বেশ কয়েকবার ফোনে আয়াসকে কল করেও ব্যর্থ হয়েছে সে, তার ফোন বন্ধ। তাই রুদ্র একটু বেশি চিন্তিত। রুদ্র প্রসঙ্গ পাল্টে বলে, তুমিও তো যাওনি বাড়িতে, এত রাতে কেন এখানে রয়েছো? তুমি আছো তাই জন্যই ছিলাম,
নয়তো চলেই যেতাম, কিন্তু তুমি কেন আছো সেটাই ভাবছি। জিজ্ঞেসে মিথ্যেও বলছো, কেন জানি না মনে হচ্ছে তুমি মেয়েটার জন্যই যাচ্ছ না বাড়িতে। হ্যাঁ, তোমায় বললাম তো ওর জন্য আমার চিন্তা আছে। বিশেষ করে ওর পরিবার তো জানেও না ওর কি অবস্থা। এর আগে কোনো পেশেন্টের জন্য তোমায় এত বিচলিত হতে দেখিনি। রুদ্র কিছু বলার আগে শিয়া তার দিকে কফির মগ এগিয়ে দিয়ে মলিন হাসি দিয়ে বলে, নাও কফি খাও, তোমার পছন্দ মতো বানানো, কড়া করে বানিয়েছি। রুদ্র মাথা নাড়িয়ে মানা করতেই শিয়া তার হাত জোর করে কফির মগ ধরিয়ে বলে। রুদ্র শিয়ার দিকে এক নজর তাকিয়ে কফির মগে হালকা চুমুক দেয়। মেয়েটাকে এড়িয়ে যেতে চেয়েও পারে না সে। মেয়েটা নিজে থেকেই আবারও তার পিছু নেয়। শিয়ার এত কেয়ার রুদ্র চায় না। অন্যদিকে শিয়ার রুদ্রের কেয়ার করার জন্য উঠে পড়ে লাগে। তবুও যেন রুদ্র কিছুই বোঝে না। ভোর 5টা। অর্ক হসপিটালে ঢোকে। আয়াস রয়েছে সেখানে। তার বাবা তাকে জানিয়েছে অপারেশন হয়েছে, সেটা সাকসেসফুল, কিন্তু অনেকটা সময় লেগে গেছে অপারেশন করতে। বিষয়টা বড্ড রিস্কি ছিল ডক্টরদের কাছে, কারণ আয়াসের 2 দিকে ধারালো ছুরির আঘাত কিডনিতে হালকা প্রভাব ফেলেছিল, যেটা নিয়ে বেশ চিন্তায় ছিলেন ডক্টররা। বর্তমানে সব ঠিকঠাক আছে এবং আয়াস ঘুমাচ্ছে। অর্ক হসপিটালের করিডোরে পা রাখতেই তার চোখ আটকে যায় করিডোর বরাবর বসে ঘুমিয়ে পড়া মৃথাকে। ঘুমন্ত অবস্থায় কি কারো সৌন্দর্য বেড়ে যায় নাকি আশ্চর্য? অর্ক অবাক হয়ে এসে দাঁড়ায়। আরো কিছুটা অবাক হয়ে সে এখনো বাড়ি যায়নি সেটা দেখে। অবশ্য মৃথার তো স্বভাব, সে অচেনা মানুষের জন্য ভাবে। আনিশার জন্যও কত ভেবেছিল সেদিন। সেখানে আয়াস তার স্যার হয়, তাই তার জন্য এতটুকু চিন্তা করা অস্বাভাবিক না। অর্ক খেয়াল করে ঘুমের ঘোরে মৃথার কাঁধে থাকা ব্যাগ পড়ে যাচ্ছে। অর্ক একটু হেলে ব্যাগটা হাতে নিয়ে নেয়, সেটা পড়ে যাবার আগেই তৎক্ষণাৎ ভেঙে যায় মৃথার কাঁচা ঘুম। তার প্রথম নজর পড়ে নিচের ব্যাগের দিকে। তার ব্যাগ অন্য কেউ ধরে আছে ভেবেই চিৎকার দিয়ে ওঠে সে। চোর 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 চোর, আমার ব্যাগ চুরি করেছে, এই চোর আমার ব্যাগ দে আমায়। বলেই ব্যাগ ছো মেরে নিয়ে নেওয়ার চেষ্টা করল মৃথা। ইতিমধ্যে আশেপাশে থাকা নার্স, ডক্টর ও লোকজন কিছুটা জড়ো হয়ে গিয়েছে। অর্ক বেকুব হয়ে গেল মৃথার কাণ্ড দেখে। মৃথা এখনো জোরে জোরে চেঁচিয়েই যাচ্ছে। সুযোগ পেলেই হয়েছে না, চুরি করতেই হবে, চোর কোথাকার। কে কোথায় আছেন তাড়াতাড়ি আসুন, দেখুন হসপিটালে চিটকে চোর। অর্ক এবার মৃথার সঙ্গে না পেরে নিরুপায় হয়ে ওর মুখটা চেপে ধরে। ফিসফিস করে বলে, এটা আমি, কোনো চোর নয়, আমাকে দেখুন, ঠিক মনে পড়বে আমি কে। মৃধা এবার মাথা উঠিয়ে তাকায়। অসহায় অর্কের চাহনি, অসহায় চাহনি হবে নাইবা কেন? সে শেষমেশ কিনা চোরের উপাধি পেয়ে বসল। এর চেয়ে লজ্জার কি আর কিছু হতে পারে? অর্ক মৃধার ঠোঁটের ওপর থেকে হাত সরায়, কিছুটা লজ্জা পেয়ে। তাড়াহুড়ো করে মৃধার এতটা কাছে গিয়ে ওর ঠোঁট অবধি ছুঁয়ে ফেলেছে ভাবতেই গলা শুকিয়ে আসছে তার। এরই মাঝে একজন লোক বলে উঠল, এই হসপিটালে কি সিকিউরিটি নেই? চোর অবধি ঢুকে চুরি করে নিয়ে যাচ্ছে, অদ্ভুত। এখনো দাঁড়িয়ে আছো কেন? সবাই ধরো চোরকে। থতমত খেয়ে অর্ক মৃধার দিকে তাকায়। নিজের চাহনি দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে মৃধা যেন তাড়াতাড়ি ওদেরকে আটকায়, নয়তো গণধোলাই আজকে নিশ্চিত। মৃধা তার দৃষ্টি বুঝে প্রচন্ড অস্বস্তি নিয়ে বলে ওঠে, দাঁড়ান সবাই, সরি, আসলে ওনাকে আমি চিনি, ঘুমের ঘোরে বুঝতে পারিনি, তাই ভুল করে চোর সম্বোধন করে ফেলেছি। এক্সট্রিমলি সরি আপনাদের বিরক্ত করার জন্য। সকলে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করতে করতে চলে যায়। অর্ক হাঁপ ছেড়ে বাঁচে, তবুও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মৃধার দিকে। মেয়েটার জন্য শেষমেশ কিনা এত বড় অপমান। মৃধাও বাঁকা চোখে অর্কের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দিয়ে বলে, আপনাকেও সরি, ঘুমের মধ্যে ছিলাম বুঝতেই পারছেন। আমি আপনার চোর উপাধিটা ফিরিয়ে নিলাম, ঠিক আছে? অর্ক হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। মিশ্র রিয়াকশন দিতে গিয়ে তার অবস্থা বেহাল। কাঁদো কাঁদো হয়ে বলে, এটাই তো আপনি পারেন, কথা আর উপাধি ফিরিয়ে নিতে, কিন্তু কথাগুলো কিভাবে ফিরিয়ে নেওয়া যায় সেই সায়েন্স, হিস্ট্রি, ম্যাথ আমায় বোঝান। মৃধা মাথা চুলকে লজ্জায় মুখ ঢাকে। সেও না দেখেই কত জোরে চিল্লাপাল্লা শুরু করেছিল। জিহ্বা কেটে নিজেকে মনে মনে কয়েকবার বকলো। তখনই ব্যাগ থেকে তার ফোনটা বেঁচে উঠল। দ্রুত ব্যাগ থেকে ফোন বের করতেই দেখে তার মণিমা ফোন করেছে। এত ভোরে তার মণিমাকে জেগে থাকতে দেখে বেশ হতবাক হয় মৃধা। দ্রুত ফোন রিসিভ করে বলে, হ্যালো মণিমা, তুমি এখনো ঘুমাওনি? এত রাত জেগে থাকা ঠিক না, জানো না? তোমার তো হার্টের প্রবলেম। ঘুম কি করে আসবে বল?
এই সময় কারা জাগে জানো? যারা প্রেম করে তারা সারা রাত ফোনে কথা নয়তো চ্যাটিং করে কাটিয়ে দেয়। বাই এনি চান্স এই বয়সে নিজের কোনো মজনু পাওনি তো? দাঁত বের করে হেসে বলল মৃধা। অনেকক্ষণ পর সে হাসছে। আয়েশের অপারেশন সাকসেসফুল শুনে সে বেশ খুশি, তাই নিজেরই দুষ্টুমি শুরু করে দিয়েছে সে। এসব কথা শুনে বিষম খায় অর্ক। এই মেয়েটা কি বলে, বেজায় সাংঘাতিক তো। কাকে যে অর্কের মনে ধরলো সেটা অর্কের অজানা। ফোনের অপর পাশে মণিমাও ধমক দিয়ে বলেন, ফাজিল মেয়ে, নিজের মণিমাকে এসব কথা বলছিস? বাড়িতে আয়, শুধু মজা দেখাচ্ছি। আচ্ছা বাবা, তুমি কেন জেগে আছো বলো তো? তোর জন্যই তো। বাড়ির মেয়ে বাইরে সারা রাত থাকলে ঘুম কি করে আসে? শোন, জীবনকে হসপিটালে পাঠিয়েছি, চলে আয় তুই। তোর জন্য চিন্তায় পাগল হয়ে যাব এবার আমি। মণিমার কথায় মুখটা কালো হয়ে আসে মৃধার। সে চাইছিল আয়েশের ঘুম ভাঙলে একটু কথা বলে তবে যাবে, তাই সে মানা করলেও মণিমা তার কোনো কথা এবার শুনল না। মৃধা বাধ্য হয়ে রাজি হয়ে ফোনটা কেটে দিল। অর্ক তখন মৃধার দিকেই তাকিয়ে আছে। মৃধা অর্কের দিকে তাকাতেই অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো অর্ক। বলছিলাম যে শুনুন, আমায় বাড়ি যেতে হবে, ভাইয়া এসেছে। আয়াস্টারের ঘুম ভাঙলে আমায় জানাবেন প্লিজ, আমি একবার দেখে আসব। আপনাকে আমি নাম্বারটা দেই। অর্কের চোখটা চকচক করে উঠল। এ তো মেঘনা চাইতেই জল। এই 1 বছর অর্ক শুধু মৃধার সামান্য স্মৃতি নিয়েই কাটিয়েছে। এবার হয়তো কোনো না কোনো বাহানায় যোগাযোগ অন্তত রাখতে পারবে। তাই অর্ক মাথা নাড়ায় দ্রুত। মৃধা নিচের নম্বরটা দিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। অর্ক সেই পানে চেয়ে থাকে। চোখ জোড়া খোলার চেষ্টা করছে, খুলছে না। বলা যায় খোলার চেষ্টা করেও পারছি না। সেই শক্তিটুকুও অবশিষ্ট নেই যেন। এক প্রকার জোর করে চোখ জোড়া খুলতেই চোখে স্নিগ্ধ সূর্যের কিরণে চোখ মুখ কুঁচকে এলো। মাথাটা বড্ড ভার লাগছে আমার। হাতটা ওঠাতেই তীব্র যন্ত্রণা অনুভব করলাম। তখনই আমার হাতটা ধরে ফেললো অন্য কারো হাত। আয়েশের পর কি আজ ঘুম ভাঙলো তবে? মুচকি হেসে তাকাতেই অস্পষ্ট অচেনা কারো চেহারা চোখে পড়ল। ঘোলাটে দৃশ্য স্পষ্ট হয়ে উঠতেই একটা পুরুষকে দেখতেই মনে পড়ল গতকালকের ঘটনা। হকচকিয়ে উঠে নিচের হাতটা সরিয়ে ফেললাম তার হাতের থেকে। উঠে বসার চেষ্টা করেও পারলাম না। মনে হলো লোকটা আবারও আমার সম্মানহানি করার জন্য আসেনি তো। এইভাবে চিৎকার দিতে থাকলাম আমি, কিন্তু গলা গিয়ে সুর বের হচ্ছে না। চোখ বড় বড় হয়ে এলো। কথা বলার চেষ্টা করেও গলা থেকে একটা আওয়াজও বের করতে পারলাম না। এ কি হলো আমার? সামনে থাকা ব্যক্তিটি তৎক্ষণাৎ আমাকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স, ভয় পেও না, আমি তোমার কিছু করব না। তুমি একদম ঠিক আছো। কাল রাতে তুমি রাস্তায় পড়েছিলে, আমি নিয়ে এসেছি তোমায়। নিজের হাতে শিরা কেটে ফেলেছিলে। ভেবেছিলাম তোমার জ্ঞান ফিরবে না, কিন্তু ফিরেছে, থ্যাংক গড। কালকের কথা সব একে একে মনে পড়ল। মনে পড়ল আয়েশের কথা, ওনার ভয়াবহ অবস্থার কথা। বুকটা কেঁপে উঠল তখনই। জানালার দিকে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। এক অজানা আশঙ্কায় সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। আয়েশ কেমন আছেন এখন? ওনার অপারেশন হয়েছে? সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করতে চাইলাম অনেক কিছু। কথা গলা থেকে বের না করতে পারায় অস্থির হয়ে উঠলাম আমি। না দেখেই লোকটি বলল, কথা বলতে পারছো না? আমি মাথা নাড়ালাম। উনি আবারও বললেন, প্লিজ চাপ নিও না। তুমি কি জ্ঞান হারাবার আগে এমন কিছু দেখেছো যাতে তোমার ফোবিয়া আছে, যাতে তুমি অতিরিক্ত ভয় পাও? আমি এবারও মাথা নাড়ালাম। ইশারা করে বোঝাতে লাগলাম রক্তের কথা। উনি বুঝেও গেলেন। কিছুটা ভেবে বললেন, এই ভয় পাওয়া থেকে তুমি তোমার কথা বের করতে পারছো না, মানে তোমার গলার সুর আসছে না ভয়ে। এটা পার্মানেন্ট নয়, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। একটু সময় দাও, একটু রিল্যাক্স হতে হবে তোমাকে। রিল্যাক্স হবো কি করে এখন? আয়াস কেমন আছে না জানা পর্যন্ত আমার মন শান্ত হতে হবে না। জোর করে কথা বলতে চেয়েও হলো না। এক পর্যায়ে কেঁদে দিলাম আমি। সামনে থাকা লোকটা ঘাবড়ে গিয়ে বলল, আর ইউ ওকে? দেখো, তুমি যত শান্ত হবে কথাটা তত দ্রুত বলতে পারবে। আমি ওনাকে কেঁদে কেঁদে ইশারা করে বোঝানোর চেষ্টা করলাম আমি বাড়ি যাব। আমার হাজবেন্ডের অবস্থা ভালো নয়, কিন্তু উনি বুঝতে পারছেন না। আমার কান্নার বেগ বেড়ে যায়। খাতা কলম দিয়ে লিখবো তাও উপায় নেই। আমার 2 হাতই কাটা ক্ষত বিক্ষত ভাবে। লিখতেই পারবো না এই ব্যান্ডেজ করা হাত নিয়ে। একটা সময় উনি কিছুটা বুঝে বললেন, আই থিঙ্ক
তুমি নিজের বাড়ির কথা বলছো? আমি মাথা তোলাতেই উনি নিজের ফোনটা বের করলেন আর বললেন, নিজের বাড়ির নম্বর ইশারায় বলো, আমি ডায়াল করে কথা বলছি। শান্ত হও প্লিজ। এবার আমি শান্ত হয়ে বালিশে ঠেস লাগিয়ে চোখ বুঝলাম। আমি আর অন্য কিছু জানি না, শুধু জানি আমি আয়েশের কাছে যেতে চাই, ওনাকে এক নজর দেখতে চাই, উনি ভালো আছেন সেটা দেখতে চাই, নয়তো এভাবে গুমড়েই মরে যাব আমি। ব্যক্তিটি ফোনের লক খুলে বলেন, এনিওয়ে, আমি রুদ্র। এখন বলো, নিজের বাড়ির নম্বরটা বলো। প্রথমে নামটা চেনা লাগলেও কার মুখে শুনেছি তা মনে পড়ল না। মনোযোগ দিলাম নম্বর ইশারা করে বলাতে। বর্তমানে আয়েশের নম্বরে কাজ হবে না সেটা বুঝতে পেরে অর্ক ভাইয়ার নম্বর ইশারায় বললাম আমি। রুদ্র নম্বর ডায়াল করে কল দিলেন। আমি চাতক পাখির মতো বসে রইলাম কলের উত্তরের অপেক্ষায়। কেবিনের বেডের আশেপাশে যত প্রকার জিনিস ছিল সেসব নিচে অগোছালো হয়ে পড়ে আছে, এমনকি বেডের চাদর নিচে ছুঁড়ে ফেলে দেওয়া। বেডের ওপর ঘাড় কাত করে বসে আছে আয়াস। ঘাড়ের ও কপালের রগ ফুলে উঠেছে প্রগাঢ়ভাবে। বড় বড় শ্বাস নেওয়া বলে দিচ্ছে যে সে রাগ প্রচন্ডভাবে বেড়ে চলেছে। আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চিপে তার জ্ঞান হারাবার আগের কথাগুলো মনে করতে থাকে। সঙ্গে সঙ্গে বিছানায় নিচের হাত আঘাত করে চিল্লিয়ে বলে ওঠে, আই উইল কিল ইউ নীলাদ্র। আগের বার ছেড়ে দিয়েছি। মানুষের যখন সময় ঘনিয়ে আসে তখন সে নিজে থেকে নিজের পায়ে কুড়াল মারে। তার সুন্দর একটি উদাহরণ হলো তুই নীলাদ্র। বলেই তার পিছনের বালিশ খামচে ধরে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। নড়াচড়া করতে ভীষণ ব্যথা লাগছে তার, বিশেষ করে পেটে আর পায়ে। মাথাতেও ব্যথা। মাথায় হাত রাখতে চাইতেই তার ডান হাতে টান পড়ে জোরে। চোখ মুখ কুঁচকে রেগে তাকাই হাতের দিকে। তার হাতে স্যালাইনের সিরিঞ্জ লাগানো। রাগে চিল্লিয়ে চিবিয়ে বলে, হোয়াট রাবিশ, এসব কি? হ্যালো, ও লাইন নিশা পাখি। জোরে ডাক দিয়েও আনিশার কোনো সাড়া পায় না আয়াস। তার এই মুহূর্তে পাগল পাগল লাগছে। আনিশার ওপরেও রাগ হয় তার। বিড়বিড় করে বলে, মেয়েটা কি জানে না বেশিক্ষণ ওর থেকে দূরত্ব আমার সহ্য হয় না, আবার অস্থির লাগে, ভয় হয়। ও জানে না, জানে না তাও নেই কেন আমার কাছে? আনিশা। এবারেও কোনো লাভ হয় না। দরজা খোলার আওয়াজ পেয়ে আয়াস আনিশার দেখা পাওয়ার আশায় সেদিকে তাকায়, কিন্তু আশাহত হয় সে। কেবিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে অর্ক। অতপর আয়াসের দিকে ভীত চোখে তাকায় সে। অর্ক এই ভয়টাই পাচ্ছিল। আয়াসের জ্ঞান ফিরলেও কি জবাব দেবে সেটা নিয়েই বড্ড চিন্তিত সে। এখন আয়াস আনিশার খোঁজ করছে। এর উত্তরে কি বলবে অর্ক? অর্ক তুমি এখানে? আনিশা কোথায়? ওকে দেখছি না তো, ও কি আসেনি? অর্ক কেবিনের চারিদিকে চোখ বুলিয়ে নেয়। আয়েশের বর্তমান অবস্থা দেখে আন্দাজ করে আনিশার নিখোঁজ হওয়ার কথা কি করে জানাবে তাকে। আয়েশ অর্কের নীরবতা দেখে তীক্ষ্ণতা দিয়ে অর্কের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে আর গাম্ভীর্যের স্বরে বলে, আমি একটা প্রশ্ন করছি, অ্যান্সার মি প্লিজ। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। বিশেষ করে আনিশার ক্ষেত্রে ধৈর্য জিনিসটা আমার সহ্য হয় না। ও এসেছিল আমি জানি, আমার এই অবস্থা আর ও আসবে না এটা হয়। ও কোথায়? ও ও তোমার ব্যাংক অ্যাকাউন্ট আর টাকা যেসব ব্যাংকে রয়েছে সব ব্লক করা হয়েছে। আই ডোন্ট কেয়ার। টাকা পয়সার ব্যাপারে আমি জানতে চাইনি, আমার কাছে যে প্রাণের প্রিয় তার কথা জানতে চেয়েছি। অর্ক খানিকটা নিচু সুরে বলে, আনিশাকে কাল থেকে পাওয়া যাচ্ছে না, ও কোথাও নেই। আমি কাল সারা রাত খুঁজে গেছি, পাইনি। পুলিশকে বলেছি, পুলিশ 24 ঘন্টা যাওয়া আগে কোনো অ্যাকশন নেবে না। আয়েশের দৃষ্টি ধীরে ধীরে আরো তীক্ষ্ণ হয়ে আসে, চোয়াল শক্ত হয়, দৃঢ় কণ্ঠে বলে, ওদের মতো পুলিশ থাকা থেকে না থাকা ভালো। আমিও দেখবো ওরা কি করে কোনো ব্যবস্থা না নিয়ে থাকে। আই ওয়ান্ট মাই ওয়াইফ রাইট নাও, আদারওয়াইজ আই উইল কিল নীলাদ্র। নীলাদ্র? আয়েশের কথা শুনে ক্ষীণ কণ্ঠে নীলাদ্রের নামটা উচ্চারণ করে অর্ক। নামটা ও শুনেছে আনিশার মুখ থেকেই। তারপর অবাক চোখে তাকাই আয়েশের দিকে। আয়েশ বিষণ্ণ মুখে বলে, হ্যাঁ, ওই ননসেন্স ছেলেটাই, ওই আমাকে মেরেছে। আই এম ড্যাম শিওর আনিশাকে ব্লাডিটাই কিছু করেছে। আই ওয়ান্ট হার। আনিশাকে চাই আমার। ওর সঙ্গে কিছু খারাপ ঘটলে ওই ছেলেটা খুব পস্তাবে। বেঁচে থাকা মুশকিল করে দেবো, আই প্রমিস। কিন্তু তোমাকে এখন শান্ত থাকতে হবে। তোমার শরীরের কন্ডিশন ভালো নয়, ডক্টর বলেছে। না হলে 1 মাস তোমায় বেড রেস্ট থাকতে হবে। আমরা আনিশাকে ঠিক পেয়ে যাব, একটু ধৈর্য রাখতে হবে আমাদের। সেটাই তো, রাখতে পারবো না। যাকে পাওয়ার জন্য নিজের প্রাণ দিতেও রাজি ছিলাম, তাকে এখন না পেয়ে ধৈর্য রাখবে এটা ভাবলে কি করে? আমি এখনই ভাবলো।
বলেই বেড থেকে নামতে নেয় আয়াস। পায়ে ভীষণভাবে যন্ত্রণা করে ওঠে। বসে পড়ে সে। ডান পায়েই তার গুলি লেগেছে। সেখান থেকে গুলি বের করেছে 24 ঘন্টাও হয়নি। আর এর মধ্যে স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করা অসম্ভব। তার উপর ডান হাতেও টান পড়ে। এসবে আরো রাগ বাড়ে আয়াসের। নিজের হাতের দিকে তাকিয়ে বাম হাত দিয়ে ডান হাতের সিরিজ জোরে টান দিয়ে খুলে ফেলে। মুহূর্তেই সেখান থেকে রক্তের ফিনকি বের হতে থাকে। অর্ক ঘাবড়ে গিয়ে জোরে বলে ওঠে, আর ইউ ম্যাড? কি করছো তুমি? এভাবে এই অবস্থায় যেতে পারবে না তুমি। আমার কথা শোনো, আমরা নো মোর ওয়ার্ড প্লিজ। একজনের রাগ অন্যজনের উপর ঝেড়ে ফেলার অভ্যাস আছে আমার, কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গে আমি কোনো রকম রুড বিহেভ করতে চাই না। লেট মি গো। আয়াস উঠতে গিয়েও উঠতে পারে না। পায়ে অসহ্যকর যন্ত্রণা, পেটেও চাপ পড়ছে। অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে 2 পা এগোতেই পায়ে তীব্র ব্যথায় পড়ে যেতে নেয় সে। অর্ক তৎক্ষণাৎ আয়েশের কাঁধ ধরে তাকে বেডে বসিয়ে দেয়। ডক্টর আর নার্সকে ডাকে। আয়েশ এমনভাবে হাত থেকে স্যালাইনের সিরিজের সুই টান মেরে ছিঁড়েছে যে খুব খারাপভাবে রক্ত গড়িয়ে পড়ছে। অর্কের জানা নেই এমন ছেলেকে কি করে সামলাই আনিশা। ডক্টর আর নার্স এসেও আয়াসকে শান্ত করার চেষ্টা করেও পারে না। আয়াস উন্মাদ হয়ে গেছে। তার মনে যে প্রিয় মানুষটিকে হারাবার ভয় তরতর করে বাড়ছে, যাকে সে নিজের মনের অন্তর্মহলে যত্ন করে রেখেছে, তাকে এত সহজে তার অগোচরে পালিয়ে যেতে দেবে না। অর্ক আয়াসকে শান্ত করতে করতে কল আসাই সরে বসায়। হয়তো তার বাবা কল করেছে এই ভেবে পকেট থেকে ফোনটা বের করে অর্ক ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার দেখে কপালে ভাঁজ পড়ে তার। কিছু একটা মনে করে ফোনটা ধরে সে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে, হ্যালো, কে বলছেন? আমি রুদ্র, ডক্টর রুদ্র বলছি। আসলে আমি গতকাল রাতে একটা মেয়েকে পেয়েছি আহত অবস্থায়। সে আমার হসপিটালে আছে। বর্তমানে ওর জ্ঞান ফিরেছে। সেই আমাকে আপনার নম্বরটা আমাকে দিয়েছে। অর্ক আচমকা এমন কথা শুনে তার শির দ্বারা সোজা হয়ে গেল। এটা কি আনিশা? প্রচন্ড কৌতূহল নিয়ে বলল, নাম কি মেয়েটার? ওকে ফোনটা দিতে পারবেন? আয়াসও শান্ত হয় এবার। ভ্রু উঁচিয়ে তাকায় অর্কের দিকে। ওপাশ থেকে রুদ্র বলে, সরি, বাট আকস্মিক ঘটনায় কিছুক্ষণের জন্য নিজেকে ফোবিয়ার কারণে সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তাই ওকে ফোন দিলেও কথা বলতে পারবেন না। তাই ওর নামটাও এখনো জানতে পারিনি। আসলে আমার বোনটা কাল থেকে নিখোঁজ, তাই কোথাও মনে হচ্ছে ও আমার বোন। আপনি যদি কাইন্ডলি আমায় হেল্প করতেন ওই মেয়েটার ছবি পাঠিয়ে। রুদ্র খানিকটা ইতস্তত বোধ করে। ও কি মেয়েটার ছবি তুলবে? এটা কি ঠিক হবে? বেশ কিছুক্ষণ ভেবে সে বলে, আপনার নাম কি যদি বলতেন? অর্ক। আমি রুদ্র নামক ব্যক্তিটির দিকে চেয়ে আছি উত্তরের আশায়, কখন একটা উত্তর পাবো। রুদ্র ফোন কান থেকে একটু সরিয়ে আমার দিকে তাকালেন। আমি অপালক দৃষ্টি ওনার দিকে, শুধু উত্তর পাওয়ার আশায়। রুদ্র যেন আমার চাহনিতে ভড়কে যান। আমিও অস্বস্তিতে পড়ে দৃষ্টি সরিয়ে নিই। উনি হালকা কেশে বলেন, তুমি কি অর্ককে চেনো? আমি কথাটা কানে আসা মাত্র মাথা নাড়ালাম। বলার চেষ্টা করলাম উনি আমার ভাইয়া, কিন্তু বলতে পারলাম না। রুদ্র ইশারায় আমার শান্ত হতে বলে। পুনরায় ফোন হাতে কানে করে বলে, হ্যাঁ, ও আপনাকে চেনে বলেছে। পাশ থেকে কি জবাব এলো সেটা বুঝতে পারলাম না। রুদ্র আবারও আমার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি আনিশা? এবারও উৎফুল্ল হয়ে মাথা নাড়ালাম আমি। রুদ্র কিছু একটা ভাবলেন, তারপর ফোনে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওর নাম আনিশাই। একটু পর আবারও ওপাশের জবাবে বলে, কিন্তু ওর যা অবস্থা, ওকে হসপিটালে কয়েকদিন থাকতে হতে পারে। এখনো রক্ত দেওয়া শেষ হয়নি। ওর শরীর থেকে এত পরিমাণ রক্ত বেরিয়ে গেছিল যে ওর চোখ মুখের রং প্রায় সাদা হয়ে এসেছিল। এভাবে কিভাবে? এরপর কি বলল ওপাশ থেকে জানি না, কিন্তু বেশ বিস্ময় ভরে উঠল ওনার চোখ জোড়া। হতভম্ব হয়ে পড়ায় আমার মনে প্রশ্ন জাগলো, ওপাশ থেকে কি এমন বলল। আচমকা রুদ্র থেমে থেমে বলল, আয়াস। এবার আমিও চমক খেলাম। আয়াস কি ওপাশে রয়েছেন? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। মানুষটাই এমন যে যার কথা শুনলে আমার হৃদস্পন্দনের গতি বেড়ে যায়, যেন হৃদস্পন্দনটাও ওনাকেই যায়। চোখে পরিপূর্ণ হলো পানি। অশ্রুসিক্ত নয়নে ছটফট করতে লাগলাম আয়াসের সঙ্গে কথা বলার জন্য। অপরদিকে রুদ্র এখনো বিস্ময়ের ঘোরে রয়েছেন। উনি আবারও বলেন, তুই? মানে আমি কিছু বুঝতে পারছি না। তুই এই নম্বরে? আমার মাথায় কিছু। বলেই কোনো কারণ থেমে গেলেন উনি। আমিও হতবাক হয়ে তাকিয়ে রয়েছি ওনার দিকে। রুদ্র আয়েশকে চেনেন?
হ্যাঁ, হয়তো চেনেন। আমি ভুলে গিয়েছিলাম রুদ্রের নাম। একবার আয়াস বলেছিলেন রুদ্রের সম্বন্ধে। রুদ্র আয়াসের বেস্ট ফ্রেন্ড এটাও বলেছিলেন। অনেক বছর বন্ধুত্ব তাদের, কিন্তু রুদ্রের ডাক্তারি পড়ার ইচ্ছে থাকায় আয়াস এক প্রকার জোর করেই রুদ্রকে বিদেশে পাঠিয়ে দেন। রুদ্র কখনো চায়নি আয়াসকে ডিপ্রেসড দেখে, তাকে একা ফেলে যেতে। কিন্তু আয়েশের জেদে উনিও হার মেনে অবশেষে পড়াশোনার জন্যই বিদেশে চলে যান। এ কি তবে সেই রুদ্র? কথা বলার জন্য অজস্রবার চেষ্টা করে অবশেষে গলা দিয়ে সুর বেরিয়ে এলো। অস্ফুট সুরে বললাম, আয়েশ ফোন ধরেছেন? আমাকে দিন না, আমি কথা বলবো। বলেই রুদ্রের জবাবের অপেক্ষা করলাম না, ছো মেরে ফোনটা নিয়ে নিজের কানের কাছে ধরলাম। আয়েশ এখনো রুদ্রের উদ্দেশ্যে বলে যাচ্ছেন, রুদ্র, তুই দেশে আছিস? রানিশা, আমার রানিশা কি তোর কাছে? ওকে নিয়ে আয় না ভাই, আমি ওকে হারিয়ে ফেলেছি। আমি ঢোক গিলে বললাম, আয়াস। ওপাশে নিস্তব্ধ হয়ে গেল, শুনতে পাচ্ছে শুধু উনার বড় বড় নিঃশ্বাসের শব্দ। আমি অস্থির হয়ে প্রশ্ন করলাম, আপনি ঠিক আছেন তো? জানেন, আপনার অপারেশনের টাকা জমা দেওয়া হয়নি বলে আপনার অপারেশন আটকে গেছিল। এখন কেমন আছেন আপনি? ভালো আছেন না? কতক্ষণ পর তোমার কণ্ঠ শুনলাম নিশা পাখি। আমার মন আর প্রাণ দুটোতেই সুখের ঢেউ খেলে গেল। এতক্ষণ প্রাণটাই ছিল ঠিক, কিন্তু তোমাকে ছাড়া নিজেকে অস্তিত্বহীন লাগে আমার। কোথায় আছো তুমি? তুমি ঠিক আছো তো? নিজের হাতের দিকে তাকালাম আমি, আমতা আমতা করে বললাম, ওই একটু আধটু লেগেছে, আমার দোষেই। আপনি না, আমি যাব। আপনি এত দূর আসতে পারবেন না, আপনি তো হাঁটতেই পারবেন না, আমি আসবো। তবুও আয়াস আমায় বারণ করলেন। আমি হার মানলাম না। অবশেষে জেদাজেদি যুদ্ধের জয়টা আমারই হলো। আমি যাব ওনার কাছে। এই 1 বছরে এটা প্রথম যেখানে আমি ওনার জেদ নয়, উনি আমার জেদ মানছেন। অবশেষে হার মেনে উনি বলেন, আমি হার স্বীকার করছি আমার মহারানী, তুমি রুদ্রকে ফোনটা দাও। আমি মুচকি হাসলাম। অনেকক্ষণ পর হাসছি আমি। এখন আমি উপলব্ধি করতে পারছি আয়াস নামটা আমার মুখে হাসি ফোটার কারণ। ফোনটা রুদ্রের দিকে এগিয়ে দিলাম। উনি ফ্যাকাশে মুখে ফোনটা নিয়ে ধরলেন। কেমন যেন জোর করে হাসার চেষ্টা করে বললেন, হ্যাঁ বল। ওপাশ থেকে কিছু বলতেই রুদ্র বলেন, টেনশন নিচ্ছিস কেন? আমি আসছি আনিশাকে নিয়ে, ওকে সাবধানেই নিয়ে আসবো। আফটার অল তোর বউ বলে কথা, ওর কিছু হলে তো আমাকে খুন করে ফেলবি নিশ্চিত। বলেই হেসে ফোন কেটে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন উনি। আমার দিকে এক নজর তাকিয়ে বললেন, আমি জানতাম না তুমি আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ। জানা উচিত ছিল। যদিও তোমার নাম আমি আয়াসের মুখে শুনেছি, কিন্তু তোমার ছবি দেখা হয়নি কখনো। সামনাসামনি দেখার সৌভাগ্য হয়ে গেল। যাওয়া যাক। আমি মাথা দুলিয়ে মৃদু হাসলাম। অবশেষে আয়েশের কাছে যেতে পারবো আমি। এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। গাড়ি থেকে নামতে গিয়েও ধরে ফেলেন রুদ্র। আমার দুটো হাতের বাহু ধরে আমার দিকে তাকান উনি। আচমকা আমাকে এভাবে স্পর্শ করায় দূরে সরতে চায়, কিন্তু উনি মৃদু স্বরে বলেন, সরি, বাট তুমি হাঁটতে পারবে না। আসার সময় নার্সের মাধ্যমে গাড়িতে উঠেছো, এখানে ভেতরে যেতে হবে। বাইরে তো কোনো নার্স হবে না, তাই আমি তোমায় নিয়ে যাচ্ছি। আমার অতিরিক্ত লাগলেও উপায় ছিল না। আমার শরীরে প্রচন্ড দুর্বল, তাই একা হাঁটার শক্তিও নেই আমার। আস্তে আস্তে হসপিটালের ভেতরে ঢুকে আসি আমরা। 2য় ফ্লোরে উঠে শেষ প্রান্তে আয়েশের রুমে হুড়মুড়িয়ে ঢুকে পড়ি। সেই পরিচিতর মুখ, খানিকটা পাল্টেছে চেহারার ধরন, অনেকটা ঘন্টায়। প্যাকাশে প্রলেপ ছড়ানো মুখে, সেই সঙ্গে হাজারো ক্লান্তির ছাপ। কপালে ব্যান্ডেজ করা, পরনে আকাশি শার্ট। এটা হয়তো হসপিটালের পেশেন্টদের ড্রেস। অনুভূতির জোয়ার বইছে মনে। আমার সঙ্গে খেলা চলছে সেই ভয়ঙ্কর অনুভূতি। হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছিল তা যেন থেমে গেল। হয়তো দরজা খোলার শব্দে পিটপিট করে চোখ মেলে আয়াস, সেই তৃষ্ণার্ত চাহনি যেটা আমাকে প্রতি মুহূর্তে গ্রাস করেছে। আমার কেমন লজ্জা লাগবে। আপনি যদি অন্য কারোর সামনে আমাকে কাজিন হিসেবে পরিচয় দিতে পারেন, আমি কেন আপনাকে ভাইয়া ডাকতে পারি না? আপনি কাজিন হলে সেই হিসেবে আপনি আমার ভাইয়াই ডাকা উচিত, তাই না? চোখ মুখ জড়িয়ে এবার মনের মধ্যে থাকা সব রাগের সঙ্গে কথাগুলো বলে দিলাম আমি। তবুও যেন রাগ কমছে না। ইচ্ছে তো করছে আয়েশের জামার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে, আমি তোর কোন জন্মের বোন রে? বনে যদি হয় তাহলে ব্ল্যাকমেল করিয়ে জোর করে 3 বার কবুল বলিয়ে নিয়েছিলি কেন? এসব ভাবতে ভাবতে রাগে ঘামতে শুরু করলাম, আর অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আয়েশের দিকে। ধীরে ধীরে আয়েশের চোখ মুখ স্বাভাবিক হয়ে গেল। ওনার চেহারায় লাল ভাবটা গায়েব হয়ে গেল। মুখে ফুটে উঠল এক অদ্ভুত ধরনের হাসি। একটু ঝুঁকে আমার সমান হয়ে আমার সামনে বরাবর এসে ভুরু উঁচিয়ে বাঁকা হেসে বলেন, আমার তো তোমার কাজিন হিসেবে পরিচয় দেওয়ার দুটো কারণ আছে। প্রথমটা হচ্ছে তোমার আর আমার এই সম্পর্ক যেন সঠিক সময়ের আগে বাইরে ছড়িয়ে না পড়ে, আর তোমার হ্যারাসমেন্ট না হতে হয় সেই জন্য। আর আমি মৃধাকে বিশ্বাস করি না,
মেয়েটা যে হারে কথা বলে যেন পেটের ভেতর থেকে সব কথা উগলে দিতে 1 সেকেন্ডও লাগবে না। আর দ্বিতীয়টা হচ্ছে বলেই থামলেন উনি। আমি রাগে কটমট করে বললাম, কি এমন কারণ? এবার উনি আমার আরো কাছে এসে আমার মুখে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে নিজের হাসি প্রসারিত করে বললেন, তার সিক্রেট নিশা পাখি, এর জন্য সঠিক সময় দরকার। এখন এটা বলছি না, বাট ওয়েট এ মিনিট, আই এম জেলাস। সব রাগ ঝরে গিয়ে চোখ জোড়াতে নিজের হিংসা নামক জিনিসটা লুকানোর চেষ্টায় উঠে পড়ে লেগে গেলাম। চোখ নামিয়ে নিয়ে হাতের আঙ্গুল মুখে দিতে নেব, তৎক্ষণাৎ আমার হাত ধরে ফেলেন উনি। আমার বদভ্যাস হচ্ছে চিন্তায় পড়ে গেলে দাঁত দিয়ে নখ কাটতে থাকা। সেটাই করতে যাচ্ছিলাম, কিন্তু হলো না। আয়াস হাত নাড়িয়ে বললেন, নো নিশা পাখি, দাঁত দিয়ে নখ কাটবে আর তোমার মাথা অন্য বাহানা কিলবিল করবে না, আমি জানি সেটা হচ্ছে না। আই ওয়ান্ট টু নো, আর ইউ জেলাস? আমি উত্তর দিতে পারলাম না। উনি আমার এত কাছে থাকায় সবকিছু গুছিয়ে ফেললাম। চোখে চোখ অব্দি রাখতে পারছি না আমি। আয়েশের চোখের গভীরতা আমি দেখছি। এতটা গভীরতায় ডুবে যাব আমি, সব গুলিয়ে ফেলবো। উনি আমার উত্তর না পেয়ে বললেন, আর তাতে জেলাসি হলেও বাকি, তোমার কাজিন বললেও বাকি। আমি ভুলিনি, আমার কাছে খুব কম সময় আছে, সীমিত সময় রয়েছে। 1 বছর প্রায় কেটে গেছে। মনে হচ্ছে এবার চ্যালেঞ্জে হেরে যাবে আয়াস রায়হান, জিততে পারবে না তার প্রেয়সীর মন। এবার আয়েশের চোখের দিকে তাকাতে বাধ্য হলাম আমি। ওনার প্রতিটা শব্দ আমার হৃদয়ে আঘাত হানল। সত্যিই তো 1 বছর কেটে গেছে। ভেতর থেকে কান্না বেরিয়ে আসতে চাইছে। আয়াস একটু সরে বসলেন, অতঃপর বললেন, আর হাতে মাত্র 15টা দিন, তারপর তোমার বার্থডে। 1 বছরে যা পারিনি 15 দিনে সেটা সম্ভব হবে বলে তো মনে হচ্ছে না। তুমি তো একদিন আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে, তাই আমি ডিসাইড করেছি তোমার জন্মদিনে সব থেকে বড় উপহার হিসেবে তোমায় মুক্ত করে দেওয়া যাক। খোলা পাখির ন্যায় উঠতে পারবে তুমি, আয়াসের বাধা হয়ে দাঁড়াবে। আর হ্যাপি?